জামাত ইসলাম বা ধর্মীয় যে রাজনীতির কথা আমরা বলছি, ওই রাজনীতিতে কিন্তু ধূমপান বলেন বা অন্য কোনো অপরাধ বলেন, সেটা কিন্তু তারা কোনোভাবে একসেপ্ট করে না। কিন্তু আল মাহমুদের বেলায় তারা এটাকে শিথিল হিসেবে নিয়ে চিন্তা করেছেন যে একজন কবি, হ্যাঁ, তাকে আমরা গ্রহণ করেছি, তাকে আমরা সম্মান দিচ্ছি, আমাদেরকে নিয়ে একজন পৃষ্ঠপোষক হিসেবে আছেন সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে, সেহেতু আমরা তার এই ছোট্ট ত্রুটিটাকে, তখন তারা কিন্তু ওয়াজ নসিহতে বিভিন্ন জায়গায় বক্তব্য বলতেন, এটা হচ্ছে আপনার হারাম তো দুই প্রকার, একটা হচ্ছে ছোট হারাম, এটা হচ্ছে ছোট হারাম, যেমন চিংড়ি মাছ খাওয়া যেমন হারাম, এই ধূমপানটা তেমন হারাম বলে অনেকে এইসব তারা এটাকে জায়েজ করার চেষ্টা করেছেন। আল মাহমুদ বরাবরই ছিলেন উদারপন্থী, প্রগতিশীল, যে কারণে তিনি তার জীবনে ছাত্র ইউনিয়ন করেছেন, তার জীবনে কমিউনিস্ট পার্টি করেছেন, তার জীবনে আওয়ামী লীগের সাথেও তার সম্পর্ক ছিল, বাকশালের সাথে তার সম্পর্ক ছিল। কিন্তু সেই জীবনে তার বোধোদয় হয়েছে, তিনি চিন্তা করেছেন যে আমাকে তো বাকশাল একটা মাথা গোঁজার ঠাঁই করে দিল না, আমাকে তো কমিউনিস্ট পার্টি মাথা গোঁজার ঠাঁই, আমাকে তো অন্য কোনো প্ল্যাটফর্ম মাথা গোঁজার ঠাঁই করে দিল কারা? যারা ধর্মটাকে ধারণ করছেন, ধর্ম যারা ধারণ করছে, তারা যদি আমার মাথা গোঁজার ঠাঁই করে দেয়, তাহলে আমি তাদের পক্ষে কেন কথা বলবো না, তাদের সাথে কেন থাকবো না? ওই চিন্তা থেকে তিনি মূলত এখানে গিয়েছেন। সেই বয়সে তিনি দাড়ি রেখেছেন, এবং দাড়িটা রাখার সময় তিনি বলেছেন যে আমি কিন্তু দাঁড়িয়ে বড় দাড়ি রাখতে পারবো না। এই যে চিন্তার জায়গাটা, উদারতার জায়গা এবং বলার জায়গা, যে একজন সাহিত্যিক, তিনি বরাবরই সাহিত্যিক। আপনি দেখবেন বিশ্বের বড় বড় সাহিত্য বোদ্ধা যারা, তারা সবসময় নিউট্রাল থাকার চেষ্টা করেছে, কখনো কোনো দলবাজি, কোথাও ধর্মকে বেশি গুরুত্ব দেয়, এটা তারা করেন নাই। আল মাহমুদও সেটাই করতে চেয়েছেন, যে কারণে তিনি এই জায়গাটাকে শক্তিশালী করার জন্য তিনি বলেছেন যে আমি কিন্তু এমনই থাকবো, আমি যেমন আছি এমনই থাকবো, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে আপনারা গ্রহণ করতে পারেন। এই যে আল মাহমুদের উদার জায়গাটা, ভালোবাসার জায়গাটা, যে ধর্মকেও আমি ধারণ করছি, আবার আমার যেই মানে চিন্তার জায়গা সেটাকেও আমি ধারণ করছি, আমি চিন্তার জায়গা থেকে সরছি না। কিন্তু আমাদের দেশে যারা তথাকথিত স্বাধীনতার ধ্বজাধারী, তারা ভেবেছিলেন যে কিরে আল মাহমুদ তাদের সাথে সম্পর্কিত, অথচ আল মাহমুদ কখনোই বঙ্গবন্ধুকে অস্বীকার করেন, কখনোই স্বাধীনতার সপক্ষের জায়গা থেকে সরেননি। এখন কারোর সাথে কারো সম্পর্ক থাকতেই পারে। এবার আজকে আমি কথা বলছি আল মাহমুদের পক্ষে, একটা শ্রেণী কিন্তু আমার বিপক্ষে চলে যাবে, ভাববে যে তার মানে এই লোক হচ্ছে যে ধর্মান্ধদের পক্ষে। আসলে ধর্মান্ধ আর সাহিত্য সংস্কৃতি এক না। আল মাহমুদ কি এমনিতেই নামাজ কালাম পড়তেন? তিনি নামাজের বেলাও তার ছিল, গ্যাপ ছিল, তিনি নিয়মিত ওইভাবে, যেমন ফজর নামাজ তিনি করতেন, কিন্তু অন্যান্য নামাজ তিনি কাজা করতেন, পরে পড়তেন, পরের নামাজের সাথে পড়তেন। এটা এই কারণে ছিল যে ব্যক্তিগতভাবে তিনি ভাবতেন যে আল্লাহ হচ্ছে আমার বন্ধু। মনে করেন যে কারোর সাথে যদি কারো বন্ধুত্ব থাকে, তাকে কিন্তু ভয় পায় না, বন্ধুত্ব থাকলে বন্ধুর কথাটা শোনে। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও, আমার বন্ধুকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো। তো রাসূল যদি বন্ধু হয়ে থাকে, আর আমরা যদি রাসূলের উম্মত হয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আল্লাহকে ভয় পাওয়ার কিছু নেই। নামাজটা আমরা পড়বো বন্ধুকে ভালোবাসার কারণে। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ কিন্তু বলেন আমাকে ভয় পেতে চাও, আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, প্রতিবেশীকে খাবার দাও। তার মানে আল মাহমুদ ওই চিন্তাটাকে ক্যারি করতেন যে আল্লাহ যদি আমার বন্ধু হয়ে থাকে, আমাকে কেন তিনি কষ্ট দিবেন, আমি আমার তার যেই নির্দেশনা আমি আমার মতো করে পালন করব। এখন ইসলাম অনেক সময় কঠোর, যেমন নামাজের বেলায় কঠোর, যে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত আজানের সাথে সাথেই পড়তে হবে। আল মাহমুদ সেখানে চিন্তা করেছেন যে আল্লাহ যদি আমার বন্ধু হয়ে থাকে, আমি আমার মতো করে পড়বো। এই জন্য তিনি হয়তো একটু গ্যাপ দিয়েছেন, কিন্তু আক্ষরিক অর্থে ধর্মের প্রতি যে দায়বদ্ধতা, সেখান থেকে যেমন তিনি সরেননি, দেশের প্রতি যে দায়বদ্ধতা, সেখান থেকেও তিনি সরেননি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আল মাহমুদকে সবাই বলে জামাত ইসলামের কর্মী। আপনি একজন, আপনি তার সাথে ছিলেন, কিন্তু আপনি সাধারণ পাবলিক হিসেবে কি মনে করেন যে এই জামাত ইসলামের কর্মী? আমি তো বললাম যে ধর্মটাকে তিনি ধারণ করতেন। আর ওই যে বললাম যে যখন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম তাকে কোনো সুযোগ দেয়নি, তখন আল মাহমুদ চিন্তা করলেন যে বঙ্গবন্ধুর মতো মানুষ আমাকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক করেছে, অথচ আওয়ামী লীগ আসলে আমাকে জিজ্ঞেস করলো না। তাহলে বঙ্গবন্ধু চাইতে নিশ্চয়ই বঙ্গবন্ধুর কন্যার অনেক গুরুত্ব নাই, নিশ্চয়ই বাপের চেয়ে মেয়ের গুরুত্ব বেশি না, বাপের গুরুত্ব বেশি। তাহলে বাপ যেখানে তাকে গুরুত্ব দিতেন, ওই শিল্পকলা একাডেমির মতো জায়গায় তাকে বসিয়েছিলেন, সেখান থেকে তাকে ছিটকে ফেলে দেওয়া হলো। এই কারণে একটা শ্রেণী ভাবছে যে জামাতের সাথে তার একটা সুসম্পর্ক কারণে তাকে
হয়তো আওয়ামী লীগ দূরত্ব তৈরি করে দিয়েছে, আওয়ামী লীগ এই এক রকমের ছিটকে ফেলে দিয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তিনি জামাত ইসলামের কবি ছিলেন না, তিনি তার কবিতায় কোথাও জামাত ইসলামের পক্ষে একটা লাইনও নাই তার কবিতার কোথাও। তবে তিনি সেই দিয়ে কিছু প্রবন্ধ লিখতেন দৈনিক নয়াদিগন্তে, যেটি জামাত ইসলামের সহযোগী গণমাধ্যম হিসেবে পরিচিত। সেই গণমাধ্যমে লেখার কারণে তাকে একটা তকমা দিয়ে দেওয়া হয়েছে, কারণ শামসুর রহমানকে দুজনকে তো আর প্রধান করে রাখা যায় না। যে কোনো দেশে কিন্তু দুজনকে প্রধান করা যায়, একজনকে প্রধান করতে হয়। তাহলে কাকে প্রধান করব? যে আমাদের সবচেয়ে কাছে। শামসুর রহমান কিন্তু লিখেছেন যে স্বাধীনতা তুমি বাবার উদার জায়নামাজের উদার জমিন। এই যে উদার জমিন, বাবার জায়নামাজের উদার জমিন, একজন কবি কখন উদার জমিন দেখেন? যখন তিনি ধর্মটাকে ধারণ করেন। শামসুর রহমান যেভাবে ধর্মকে ধারণ করতেন, আল মাহমুদ ধর্মকে ধারণ করতেন। এখন শামসুর রহমানকে গ্রহণ করেছে আওয়ামী লীগ, চিন্তা করেছে যে আমাদের তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে গুরুত্ব দিতে হবে। তাহলে একজনকে তো সাইড করতে হবে। ওই সাইড করতে গিয়ে মূলত আল মাহমুদকে তারা সাইড করেছেন। এটা আওয়ামী লীগের একটা ভেতরে একটা চক্র রয়েছে, যারা সবসময় যে কোনো কিছুতে দেখবেন যে এই যে গণজাগরণ মঞ্চ হয়েছে, গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়েছে আওয়ামী লীগ। একটি ভাগ সরাসরি এই গণজাগরণ মঞ্চের বিরোধিতা করেছে, আরেকটি ভাগ সরাসরি গণজাগরণ মঞ্চকে সাপোর্ট দিয়েছে, কিন্তু দুটি ভাগ ছিল। আবার আল মাহমুদের বেলায় বলেন, অন্যান্য সাহিত্য সাংস্কৃতিক আন্দোলন বলেন, প্রতিটা জায়গায় তারা দুটো ভাগ হয়ে যায়। কারণ তাদের মধ্যে বোধোদয়ের অভাব থাকে, তাদের মধ্যে ধর্মীয় যে অনুভূতির জায়গা সেখানে অভাব থাকে, মানবিক মূল্যবোধের অভাব থাকে, যে কারণে আল মাহমুদকে তারা এই তকমাটা দিয়ে একটা শ্রেণী আলাদা করেছে। আক্ষরিক অর্থে আওয়ামী লীগের সবাই কিন্তু আল মাহমুদকে পছন্দ করতেন তা না। এক্ষেত্রে জামায়াত কি তাকে নিয়ে তাকে গ্রহণ করে কি লাভবান হয়েছে? অনেক লাভবান হচ্ছে, অনেক। জামাত ইসলামের মতিউর রহমান মল্লিক ছাড়া আর একজন সাহিত্য বোদ্ধা বা সাহিত্যিক নাই যিনি এই দলটাকে কোনোভাবে সাপোর্ট দিতে পারেন। আজকে যেমন আমি নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান, আমি নিজে একজন সাহিত্য কর্মী, আমি নিজে লেখালেখি করছি 27 বছর। আমাদের সাথে যারা আসছেন তারাও সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্যাটাগরির মানুষ, যে কারণে আমার এখানে কিন্তু কাউকে ভাড়া করে আনতে হচ্ছে না, কাউকে ফ্ল্যাট দিয়ে, টাকা দিয়ে, মাসিক টাকা দিয়ে, বেতন দিয়ে তাকে আমার দলে আনতে হচ্ছে না। কিন্তু জামাত ইসলাম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সাহিত্য সাংস্কৃতিক বোদ্ধা বলতে কেউ নাই। ওইখানে আল মাহমুদকে তারা একরকমের তাদের পৃষ্ঠপোষক করার জন্য একরকমের মাসোহারা দিতেন, অর্থনৈতিক সাপোর্ট দিতেন, যে কারণে তারা অনেক লাভবান হয়েছেন। তাদের সাহিত্য এই যে তারা যে এখন কাজগুলো করছে, নয়াদিগন্তের মতো পত্রিকা, সংগ্রামের মতো পত্রিকা, আপনার কিশোরকণ্ঠের মতো পত্রিকা, ছাত্র সংবাদের মতো পত্রিকা, কিচ্ছু করতে পারত, ফুলপুরির মতো পত্রিকা কিচ্ছু করতে পারতো না যদি না আল মাহমুদ তাদেরকে এই পৃষ্ঠপোষকতা দিত। আল মাহমুদ তাদের জন্য ছিল একটা মহিরুহ। আচ্ছা, এক্ষেত্রে সর্বশেষ আমি চাই, আপনি কিছুদিন আগে একটা গল্প আকার করেছিলেন যে কিভাবে আল মাহমুদকে জামায়াত ইসলাম গ্রহণ করবে। এই বিষয়টা অনেকেই জানে না, বা এই বিষয়টা আপনি হয়তো তার সংস্পর্শে থাকায় হয়তো কিছুটা জেনেছেন। কিছুটা জেনেছি। অনেকে এখানে দ্বিমত পোষণ করবে, আমি জানি। যারা দ্বিমত পোষণ করবে তাদের জন্য আমার বলার কিছু নাই, কিন্তু ফ্যাক্ট এটা, বাস্তবতা এটা যে আল মাহমুদের যখন খুবই অর্থনৈতিক ক্রাইসিস ছিল, তখন জামাত ইসলামের একজন নেতা, আমি তার নাম বলতে চাই না যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি অর্থনৈতিক ভাবেও জামাত ইসলামকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন থেকেও পৃষ্ঠপোষকতা দিয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি একমাত্র ব্যক্তি যিনি এই প্ল্যাটফর্মটাকে, এই দলটাকে মানুষের কাছে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন। আজকে যাদেরকে আপনি দেখবেন যে ইসলামী ব্যাংকে চাকরি করে, যাদেরকে দেখবেন আল রাজি হসপিটাল, ইবনে সিনা হসপিটাল, আপনি হচ্ছে যে ইসলামী ব্যাংক হসপিটাল, আলমানাত ইউনিভার্সিটি, এইসব বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, অধিকাংশ ব্যক্তি এই ব্যক্তির মাধ্যমে, যার নাম বলছি না, তার মাধ্যমে মূলত তারা বহিরু হয়েছে, তারা আজকে বিভিন্ন জায়গায় বসেছে। তিনি চিন্তা করলেন যে আমরা এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করছি যেটি ধর্ম, তারপরে হচ্ছে যে রাষ্ট্রীয় কাঠামো সবকিছু ভেতরেই প্রশ্নবিদ্ধ। তাহলে এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকে আমি সরবো কিভাবে? আমাকে সরতে হলে একটা এমন একটা মানুষ আনতে হবে যিনি সর্বজন স্বীকৃত, যিনি সর্বজন নন্দিত, যিনি সবার কাছে জনপ্রিয়। তাহলে কি করবে? তিনি তখন বিভিন্নভাবে চেষ্টা করেছেন, শামসুর রহমানের কাছে বিভিন্নভাবে ঘেঁষার চেষ্টা করেছেন। শামসুর রহমানের কাছে যতবার তারা ঘেঁষার চেষ্টা করেছেন ততবার তারা রিফিউজ হয়েছেন, তারা
বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, কারণ শামসুর রহমান ছিলেন তার কথায় অটুট। আহ, আল মাহমুদ আবার এক্ষেত্রে একটু ডিফারেন্ট ছিলেন। তার কাছে কেউ গেলে তিনি বসে দিতেন, তিনি হয়তো আপ্যায়ন করতে পারতেন না, কিন্তু খুব ভালোভাবে কথা বলতেন, খুব আন্তরিকভাবে তাদের সাথে মিশতেন। এই সুযোগটা তিনি নিলেন। প্রথম দিকে যখন গেলেন তিনি খুব ধূমপান করতেন। তার কাছে গেলে এরকম একটা সিগারেটের প্যাকেট, যেমন আমি যখন ঢাকায় আসি 2001 সালে, আমি একটা মানে এটা যদিও শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা এরকম যে একটা প্যাকেট নিয়ে গেলে, একটা সিগারেটের প্যাকেট নিয়ে গেলে তিনি খুশি। ও মেহেদি, আচ্ছা আসছো, বসো বসো, এটা দেওয়ার পরে তিনি আরো খুশি। তো এই যে জায়গাটা, কারণ কিছু মানুষের থাকে মুদ্রা দোষ বলেন, কিছু স্বভাবগত বিষয় বলেন, এটি আল মাহমুদের ছিল। তো তিনি তিনি তার কাছে যখনই যেতেন এইভাবে বিভিন্নভাবে থেকে উপর হুকুন নিয়ে যেতেন। একদিন, দুদিন, 3 দিন। একদিন তিনি বললেন যে আমরা যেই প্ল্যাটফর্মটা করছি এখানে এই পত্রিকাটার জন্য আপনাকে আমরা চাই উপদেষ্টা হিসেবে। বললাম, হ্যাঁ হ্যাঁ, উপদেষ্টা হিসেবে তো যাইতেই পারি, কিন্তু আমি তো সময় দিতে পারবো না, আমার তো বয়স হয়ে গেছে, আমি অত সময় দিতে পারবো না। আপনার সময় দিতে হবে, আমরা খালি আপনার নামটাকে এখানে রাখবো। ঠিক আছে, রাখেন। পরে লিখিতভাবে তারা প্রধান উপদেষ্টা হিসেবে ওই পত্রিকাটার, বাচ্চাদের যে পত্রিকাটা, ওই পত্রিকার তারা প্রধান উপদেষ্টা করলেন। করার পর তাকে একটা মাসিক রয়্যালটি দিতেন, পাশাপাশি বললেন যে এই জায়গায় থাকেন, আমরা আপনাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিই।